মরা মুরগি। তো এরকম মরা মুরগি আমাদের চারপাশে কোথায় আছে এগুলো? মরা মুরগিগুলো কোথায় থাকে? হ্যাঁ, মরা মুরগি কোথায় পাওয়া যায়? আপনি জানেন না, কিন্তু আছে কোথায়? হয়নি, রেস্টুরেন্টে। যেটা জানেন না কিন্তু আছে, সেটা কোথায়? রেস্টুরেন্টে আছে। এই যে গত সরকারের আমলে যে শিল্পমন্ত্রী ছিলেন, উনি মন্তব্য করেছেন যে প্রতিদিন 5 থেকে 7 হাজার মরা মুরগি হোটেলে বিক্রি করা হয়। নিচে লিঙ্ক দেওয়া আছে, ওই কালের খণ্ডের 2023-এর ফেব্রুয়ারি 23 তারিখের সংবাদ। প্রতিদিন 5 থেকে 7 হাজার মরা মুরগি কোথায় আসে? হোটেলে আসে। আপনি জানেন যে মরা না জীবন্ত না কি ছিল এটা আগে? জানি না, আমরা খাচ্ছি এগুলো এবং খুব মানে দাম দিয়ে খাচ্ছি। আমাদের এক বন্ধু আইবে কনসালটেন্সির শরিয়া কনসালটেন্ট মুফতি জুবাই আবদুল্লাহ ভাই, উনি কাপ্তান বাজার মসজিদের ইমাম খতিব। উনি শুনিয়েছেন যে ওখানে রাতে আধারে মরা মুরগির বিজনেস প্রায়ই হয়। যে মুরগিগুলো আসে বিভিন্ন খামার থেকে কারণ বাজার না, ওই কাপ্তান বাজারে, তো আসার সময় প্রতিমধ্যে অনেক মুরগি মরে যায় গাড়িতেই। তো সেগুলো তো নিয়ম হলো যে এগুলো প্যাকেট করে ফেলে দিবে, কিন্তু সেটা প্যাকেট করে ফেলা হয় না। ওইটা আবার আরেকটা বিজনেস আছে, ওইটা বেচা কেনা হয়। ওইগুলো কারা কিনে? সাধারণত দেখা যায় যারা আপনার এই হোটেল মালিক, এবং বিশেষ করে যারা রাস্তার পাশে আপনার দেখবেন অল্প টাকায় বার্গার বানিয়ে দিচ্ছে আপনাকে, এই সকল জায়গায় এই মরা মুরগিগুলো চলে আসে রাতে রাতে, এবং এগুলো রাতে রাতেই সাপ্লাই হয়ে যায় মরা মুরগিগুলো। এবং শুধু তাই না, মরা মুরগিগুলো কেটে এটাকে পরিষ্কার করে পালিশ করে প্যাকেট করার জন্য আলাদা জনবল থাকে ওখানে রাতের অন্ধকারে। ওরা বসে যায়, বসে এটাকে কাটাকাটি করে, এরপর সেটা চলে যায় বিভিন্ন জায়গায়। এই হলো আমাদের ঢাকা শহরের একটা খুবই বাজে একটা অবস্থা, যেখানে আমরা যে কি খাচ্ছি সেটা আসলে একটা ভয়ঙ্কর একটা অবস্থা। এবং এইটা শুধু ইসলামিক বিষয় না যে আচ্ছা মরা মুরগি এটা ইসলামে হারাম খেলাম বা হারাম খাওয়া হয়েছে, সর্বোচ্চ এতটুকু গুনাহ হবে না, এরকম না। এটা স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। কারণ যখন মুরগি যখন মারা যায়, হ্যাঁ, তখন সেটা মানুষের জন্য স্বাস্থ্যগতভাবেও খাওয়া কি নয়, উপযুক্ত নয়। এটা শুধু শরীরের বিষয় না। আমি একটা কথা প্রায় বলি যে ইসলাম কোনো কিছুকেই শুধু পরকালের জন্য হারাম করেনি। ইসলাম যেসব জিনিসকে বিশেষ করে এই যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করতেছি যে এটা খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না, এইভাবে খাওয়া যাবে না, এগুলো বলার উদ্দেশ্য আমাদেরকে সেফ করা, আমাদেরকে কি করা, সেফ করা, আমাদেরকে আমাদের জীবন আমাদের সম্পদকে সংরক্ষিত করা, সুরক্ষিত রাখা। এটা এই জন্য না যে আমি পরকালে গিয়ে যেন ফেরেশতার হাতে এই কি কি বলে এটাকে মাইর না খায়, শাস্তির সম্মুখীন না হয়ে, এই জন্য না, শুধু এটা এই জন্য যেন আমার দুনিয়া কি হয়, সুন্দর হয়। তো এই মরা মুরগিগুলো আমাদের কি স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। তো হোটেলে আমরা যে খাই এগুলো আসলে খাওয়ার মধ্যে কি নেই, কোনো প্রশান্তি নেই, কোনো তৃপ্তি নেই। এই জন্য যথাসম্ভব এগুলো থেকে বিরত থাকা কি ভালো। সে বিরত থাকা ভালো তো বলা হলো, কিন্তু আমলে নেয়া কঠিন। দেখা যায় বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে প্রোগ্রামে, খেতে হয়। তো দোয়া পড়ে খাবেন, বিসমিল্লাহ লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। এই কয়েকবার পড়ে তারপর খাওয়া শুরু করবেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো ক্ষতি না করেন, কারণ কোনো গ্যারান্টি নেই। এই হলো মরা মুরগির হালত। এটা কি দেখতে পাচ্ছেন? মিল্ক, ডেইরি মিল্ক, চকলেট। প্রত্যেকটা ডিপার্টমেন্টাল স্টোরে চকলেটগুলো আছে, আরও অনেক চকলেট আছে, এটা একটা নমুনা হিসেবে দেখাচ্ছে, এরকম চকলেট আছে। এই চকলেটগুলো আপনার যে আমরা খাচ্ছি, আর নানা ধরনের চকলেট আছে বাচ্চারা খায়। এই চকলেটগুলো আপনার এই যে দুধ, এই দুধটা আসলে কোত্থেকে? এই দুধগুলো সাধারণত আপনার ইমালসিফায়ার নামে একটা উপাদান আছে। ইমালসিফায়ার হলো আপনার এটা একটা সাইন্টিফিক নাম, যে ফুড সাইন্টিফিক নাম। এটা হলো যে কোনো তরলকে ঘনীভূত করা, এই যে মেকানিজম, এটাকে বলা হয় ইমালসিফায়ার।
যেমন আপনার দুধ, আমরা যে পাস্তুরিত দুধ পাই না, প্যাকেটের গুঁড়া দুধ, এটা আসলে এই প্রক্রিয়ায় আপনার জমাটবদ্ধ হয়। তো চকোলেটের মধ্যে আপনার যে দুধ ইউজ করা হচ্ছে, এটা ইমালসিফায়ার। তো ইমালসিফায়ারটা এটা কোত্থেকে নিছে, এটা উৎস কি, এই দুধের উৎস কি, যে কোন প্রাণীর দুধ এটা, এটা কি গরুর দুধ না খিনজিরের দুধ, পর্কের দুধ, শুকুরের দুধ, কিসের দুধ এটা? হ্যাঁ, তো এই বিষয়গুলো বিবেচনা করতে হবে কি না? জি। করতে হবে। 3 নম্বর একটা দৃশ্য, এটা কি দেখতে পাচ্ছি আমরা? গরুর গোশত, খুব লাল টকটক, হ্যাঁ, গরুর গোশত। এই গরুর গোশত কোন জায়গায় গোশত এটা? বাংলাদেশে? কোথাকার গোশত এগুলো? সেই কোথাকার গোশত, এই সংবাদটা দেখলে বুঝতে পারবেন। এটা হলো কালের ঘন্টার একটি সংবাদ, যে গত বছর প্রতি মাসে গড়ে 5,16,000 কেজি মাংস আমদানি হয়েছে দেশে। প্রতিবেশী চীন, মিয়ানমার ও নেপাল থেকে দেশে এসব মাংস এলেও প্রধান উৎস কিন্তু ভারত। আমদানি করা নিম্নমানের মহিষের মাংস গরুর মাংস হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয়। সেই সঙ্গে বিক্রি হচ্ছে চোরাই পথে আনা রোগাক্রান্ত গরুর পচা মাংস। কোনো ধরনের পরীক্ষা ছাড়া এসব মাংস দেদারসে ঢুকছে আমাদের দেশে, এতে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। এই হলো পত্রিকার প্রতিবেদন। তাহলে এই যে মাংসগুলো আমরা আমরা আমাদের, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কসাইখানায় মাংসগুলো দেখতে পাই, এই মাংসগুলো আসলে কোত্থেকে আসে? হ্যাঁ, বাইরের মাংসগুলো সহজে আমাদের দেশে ঢুকে যাচ্ছে। এবং সম্প্রতি আপনারা তো পত্রিকায় দেখেছেন কিনা, আলোচনা হচ্ছে যে গোশত বা মাংস রপ্তানি, আমদানি করা, বাইরে থেকে আনার সুযোগ করে দেয়া। তো সরকার এই ব্যাপারে নেতিবাচক, যে না, আমাদের নিজস্ব যে মাংস উৎপাদনের সক্ষমতা আছে সেটা যথেষ্ট। এটাকে আমরা সাধুবাদ জানাই, কারণ বাইরে থেকে মাংস আসা মানেই কি, সেটা একটা অনিরাপদ অবস্থা তৈরি করা। বিশেষ করে ব্রাজিল, তারা আপনার গত সরকার আমলেও খুব তারা চাচ্ছে যে তারা আমাদের এখান থেকে পোশাক নিবে, আমাদেরকে মাংস দিবে, এই ধরনের একটা আলোচনা ছিল। আর ইন্ডিয়া তো চায় দেশে, বাংলাদেশে মাংস পাঠাক, আর গোপন পথে আপনার অনেক মাংস চলে আসতেছে। এগুলো হলো গোপন পথে আসতেছে, চোরাই পথে মাংসগুলো ঢুকতেছে, কোনো পরীক্ষা নাই, নিরীক্ষা নাই। মানে স্বাস্থ্যগত দিক তো অবহেলিতই, আর সারিয়া দিক তো সেটা আরও পরের ব্যাপার, যে এটা 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 কে জবাই করবো, কোত্থেকে আসলো, কোনো বাল বিচার নেই। হোটেলগুলো একটা সমস্যা হলো, এখানে গরুর মাংস কি যে আমরা খাচ্ছি, বিফ, এগুলো আপনার একটা বড় সমস্যা, যেগুলো কোন জায়গার মাংস, এগুলো কোথাকার মাংস, এগুলো তো এগুলো কে নিয়ন্ত্রণ করবে, কে এগুলো মানে বাস বিচার করবে, বা আমরা কতজনই বা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি? আমরা হোটেলে যাচ্ছি, খাচ্ছি, আমরা কয়জন জিজ্ঞেস করি যে ভাই আপনি যে হোটেলে মুরগিগুলো দেন এগুলো দূর থেকে আনেন? আমরা জিজ্ঞেস করি কতজন? হ্যাঁ, জিজ্ঞেস করলে বলবেন যে সে মিথ্যা বলবে, বলুক, মানে আপনি জিজ্ঞেস করছেন কিনা। এই জিজ্ঞেসটা যখন বাড়তে থাকবে তখন তো একটা সচেতনতা বাড়বে, যে প্রতিদিন 10জন মানুষ এসে জিজ্ঞেস করে হোটেলে, ভাই আপনার গুস্তু ঠিক আছে? ম্যানেজার, হোটেল মালিক চিন্তা করে কি, যে প্রতিদিন 5-10টা মানুষের প্রশ্ন করে আমার হোটেল কি তাহলে মানে 2 দিন পর আবার এটা রেড সিগন্যালে পড়ে যায় কিনা? হ্যাঁ, এই গোশত তোমরা কোত্থেকে আনো, সব কাস্টমারের সামনে লিখে দাও যে গোশত আমাদের অমুক জায়গা থেকে আনা হয়, এটা বিসমিল্লাহ বলে পড়া হয়, এটা মানে সহিসম্মত, তাড়াতাড়ি লিখে দাও। বলবে কিনা মানুষ? এটা প্রকল্প আছে না, যে এক লোক আপনার কুরবানি গরু কিনে বাড়িতে আসতেছিল, মানুষ বলে কি গরুর দাম কত, কত বলবে, বলতে 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 পারে না, পরে কি করে কাগজে লিখে মাথায় বা গলায় ঝুলিয়ে রাখে যে গরুর দাম এত। এটা কেন সে বাধ্য হয়েছে? কারণ মানুষ তাকে জিজ্ঞেস করতেছে, সে সচেতন হয়েছে যে গরুর দাম জানাতে হবে মানুষকে, এজন্য সে নিজ থেকে উদ্যোগ নিয়েছে। এখন এই সিনারিটাই হওয়া দরকার বাংলাদেশে, ঢাকা শহরের হোটেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে, যে মানুষ যাবে, খাবে, জিজ্ঞেস করে আসবে, একটা প্রশ্ন করে আসবে শুধু, যে আপনি যে আমাকে গোশত দিচ্ছেন, এই গোশত কোন জায়গা থেকে, এই মুরগি কোন জায়গা থেকে এনেছেন এবং কিভাবে জবাই করেছেন জানান। ধরে নেন সে মিথ্যাই বলো, কিন্তু এইভাবে প্রশ্নটা যখন আপনার 10, 12, 15, হ্যাঁ, প্রতিদিন 10টা করে প্রশ্ন আসতেছে তার কাছে,
সে অস্থির হয়ে যাচ্ছে মানুষ, মানে আসে খায় আর প্রশ্ন করে, খায় আর প্রশ্ন করে, তো প্রশ্ন করে খাওয়া বন্ধ করে না, কিন্তু খাইতেছে, প্রশ্ন করতেছে। এই হোটেল মালিক সচেতন হবে কিনা বলেন? কারণ দিন শেষে তার তার টার্গেট কি? বিজনেস। সে তার বিজনেসকে টিকে রাখতে হলেও সচেতন হবে। এই জায়গাটা তৈরি করাই আমাদের লক্ষ্য। আমরা চাই এই জায়গাটা কি হোক, তৈরি হোক। এজন্য হোটেলে যাবেন, খাবেন, জিজ্ঞেস করবেন। মানে খাবেন যাবেন মানে না খাওয়া ভালো, যদি খেতে হয় তাহলে জিজ্ঞেস করবেন। এই জিজ্ঞেসটা এক ধরনের একটা একটা সচেতনতা তৈরি করবে। এটা হওয়া দরকার। কেন হওয়া দরকার এটা আরো সামনে বুঝে আসবে। তো আমরা এই পর্যন্ত একটু বিরতি নেই, 5-7 মিনিটে। আপনারা একটু চিন্তা করেন এই বিষয়গুলো নিয়ে। এখানে আমরা ছিলাম যে এখন এই যে দৃশ্য, 3টা দৃশ্য বললাম না, চতুর্থ আরেকটা দৃশ্য মনে পড়েছে যেটা এখানে নেই। আমরা কিছুদিন আগে একটা জরিপ করেছিলাম ছোট্ট পরিসরে আমাদের মালিবাগ বাজার এলাকায়, যেসব কসাইখানা আছে এবং যারা মুরগি বিক্রি করে, তারা যে মুরগি জবাই করে কাস্টমারকে দেয়, জবাই করে প্যাকেট করে দেয়, তো মুরগি জবাইকারী আর গরু জবাইকারী এবং ছাগল জবাইকারী, এই 3 জবাইকারী পেশা যারা আছে, ব্যবসায়ী এবং জবাই করে কসাই, তাদের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে গত 2 মাস আগে বা 1-1.5 মাস আগে। আমি এই বিষয়টা আমাদের মালিবাগ জামিয়া দারুল ইফতার সেকেন্ড ইয়ারে পড়াচ্ছিলাম, এই বিষয়টাই। তো পড়ানোর এক ফাঁকে আমাদের কাছে মনে হলো যে আমরা যখন তাসমিয়া আলা জবিহা, জবে করার জন্য, জবে হালাল জবাই শরিয়াসম্মতভাবে করতে হলে আল্লাহর নাম বা বিসমিল্লাহ বলতে হবে। তো এই বিষয়ে আলোচনার পরে আমাদের কাছে মনে হলো যে আমরা একটা জরিপ করি যে মানুষ আসলে বিসমিল্লাহ বলে কিনা বা পড়ে কিনা। তো জরিপের জন্য একটা কোশ্চেনারি প্রশ্ন তৈরি করে থেকে দেওয়া হয়েছে এবং তারা গিয়ে জিজ্ঞেস করছে। ফলাফলটা ছিল এরকম যে তারা, প্রথম কথা হলো আমাদের কাছে যেটা মনে হয়েছে যে তারা আসলে এই প্রশ্নটা শুনে একটু এই কি বলা যায়, বিব্রত বোধ করেছে। তো তারপর আমরা অনেক কৌশলে বোঝানোর চেষ্টা করেছি যে এটা আমাদের একাডেমিক পারপাসে গবেষণার অংশ হিসেবে জিজ্ঞেস করে আপনারা আসলে বিসমিল্লাহ বলেন কিনা জবাই করার সময়। বললো যে হ্যাঁ, আমরা তো মুসলিম, তো বলি, মনে না থাকলে তো কিছু করার নাই, অনেক সময় মনে থাকে না কিন্তু চেষ্টা করি বলতে। তো আমাদের কাছে মনে হয়েছে যে আসলে ওই মনে না থাকাটাই হলো আসল, আর বলাটা হলো ওই যে আমরা যখন মুরগি কিনতে যাই বলি যে ভাই বিসমিল্লাহ বলে জবাই করেন, তখন হয়তো বলে, বা আমাদেরকে দেখে, বিশেষ করে যারা আমরা হুজুর, আমাদেরকে দেখে একটু বিসমিল্লাহ জুড়ে বলে, কিন্তু ইন জেনারেল বিসমিল্লাহ না বলাটাই, এটাই বেশি দেখা যায়। কারণ একটা লোক একটার পর একটা মুরগি জবাই করতেছে, সে বিসমিল্লাহ প্রতিবার যত্নের সাথে বলবে, এটা আসলে হয় না, দেখি না এটা। এটা একটা বাস্তবতা যে আমাদের দেশে ব্যবসায়ী ভাইয়েরা যারা এই পেশায় আছেন তাদের মধ্যে এই সচেতনতাটা একটু কম। আপনি বলবেন যে বিসমিল্লাহ না বললে মুসলিম এলাকা, বিলাদে মুসলিম বা সুকে মুসলিম, সেখানে তো মুসলিম বাজার, মুসলিম শহর, সেখানে বিসমিল্লাহ বলছি কি বলেনি সেটা তো তাহকিক করা, ইনভেস্টিগেট করা জরুরি না। মুসলিম বাজার, বাস এটাই তো স্বাভাবিক হালত যে বিসমিল্লাহ বলবে, অতএব এর উপর ভিত্তি করে তাদের জবাই, মুসলমানদের জবাই হালাল। আলাদা তাহকিক করতে হবে না যে বিসমিল্লাহ আসলে বললো কি বললো না। তো মাসআলার দৃষ্টিকোণ থেকে এই কথা সহি এবং এতে অসুবিধা নাই। এই জন্য তো মুফতি নেকারা ওলামায়ে আমি ফতোয়া দেন না যে কসাইখানার গরু খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না আমাদের মুসলিম বাজারগুলোতে, সেটা তো ফতোয়া দেওয়া হয় না। মাসালা ঠিক আছে, কিন্তু আমার এই আলোচনাটা মাসালার সাথে সম্পৃক্ততা কম।
আমার কথাটা হলো সচেতনতার সাথে সম্পৃক্ততা। এক হলো মাসালা, আর এক হলো আমরা মানুষকে সচেতন করতে পারছি কিনা যে সে যেন সচেতনতার সাথেই তাসমিয়া নিয়ে জবাই করে। সেই জায়গাটা হলো আমার আলোচনার উদ্দেশ্য। এক হলো ঘটনা ঘটে যাওয়া, আর এক হলো আমরা সেই ঘটনাকে নলেজ করে এই ঘটনার উপরে আমরা দায়েম থাকা, এটাকে বহাল রাখা এবং এর সাথেই চলা, সেটা আরেক জিনিস। একটা পরিবেশ থেকে ফলাফল বের হয়ে আসা এক কথা, একটা হলো একটা পরিবেশকে আপনি এইভাবেই থাকতে দেয়া, সেটা আরেক জিনিস। তো যে একটা পরিবেশ যেটা আমাদের এখন, যে মানুষ বিসমিল্লাহ সাল্লাল্লাহু তো বলছে না, এই পরিবেশটা তো স্বীকৃত না, এই পরিবেশটা তো সমর্থনযোগ্য না। এই পরিবেশ, এই ওরফ, এই পরিস্থিতি, এই অভ্যাস, এই রীতি পরিবর্তন হওয়া দরকার। এই হলো কথা। কিন্তু এর সাথে মাসালাকে জুড়ে দেওয়া ঠিক না। মাসালা আসলে সব কিছু আসলে মাসালা দিয়ে আপনি করতে পারবেন না। মাসালা হলো এটা 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 অনেকটা আপনার মানে এই শেষ সীমানাকে সামনে রেখে কথা বলে, এটা লাস্ট বর্ডার। কিন্তু আমাদের অনেক ইসলামের যে বিউটি, ইসলামের যে সৌন্দর্য, সেটা অনেক ক্ষেত্রেই দেখবেন, অনেক ক্ষেত্রেই মাসালা ওটাকে স্পর্শ করে না। মাসালা হলো লাস্ট বর্ডার, যে এখন তোমার কী করণীয়, এটা করতে হবে। বাট সৌন্দর্য কি, সেটা আরেক জিনিস। এই কয়েকটা দৃশ্য আমরা দেখলাম। এখন কেন আসলে সচেতন হওয়া দরকার, কোরআনে কারিম এবং হাদিসের মধ্যে বিষয়গুলো আপনারা পড়েছেন। সূরা বাকারাতে 168 নং আয়াতে আছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই হালালান তাইয়্যিবা এর শানে নুজুলি হলো, মানে প্রেক্ষাপট বলে, যে এটা হলো আপনার ফিকহুল মাকুলাত মাশরুবাত বিষয়ক। ওই যে মক্কার মুশরিক ছিল, মুশরিক বা কাফের গোষ্ঠী বনু সাকিফ, তারা এবং আরও কয়েকটা গোত্র মিলে তারা আপনার কি করেছিল, কিছু এই আপনার জিনিসকে, ওরা প্রাণীকে হারাম করে রেখেছিল। সায়েবা, বাহিরা, কোরআন কারিমে আসছে সূরা আনআমের মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রেক্ষিতে এই আয়াত তখন নাজিল হয় একটা বর্ণনা মতে, যে এগুলো মন মতো হালালকে হারাম করা যাবে না, যেটা হালাল সেটা তোমরা খাও, আল্লাহ তাআলা যেটাকে হালাল রেখেছেন ওটা তোমরা খাও। বোঝা গেল যে এটা আসলে মাকুলাত মাশরুবাত রিলেটেড। হাদিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস, এই হাদিসটা সহিহ মুসলিমে আসছে 1015 নং হাদিস। এই হাদিসও আপনারা জানেন যে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকুলু ইল্লা তাইয়্যিবান। এই হাদিসের শেষে উল্লেখ আছে যে মাতাআমু ইয়া রাব্বি মাতাআমুহু ওয়া মাশরাবু হারাম, মাকালু হারাম, ও মালবাসু হারাম, ও গুজিয়া বিল হারাম, ফান্না ইস্তাজাবু লিযালিক। এই হাদিসের মধ্যে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। লুক এট দ্য হাদিস। হাদিসের দিকে তাকাইলে আমরা তিনটা জিনিস দেখতে পাই: ইন্টারনাল ইউজ, এক্সটার্নাল ইউজ, এনভায়রনমেন্টাল ইউজ। মাতাআমুহু হারামুন ওয়া মাশরাবু হারামুন, এটা হলো ইন্টারনাল ইউজ। কি খাচ্ছেন, কি পান করতেছেন, এটা হারাম। মালবাসু হারাম, এটা হলো এক্সটার্নাল ইউজ। ওয়া গুজিয়া বিল হারাম, এটা হলো এনভায়রনমেন্টাল ইউজ। মানে ব্যবসা বাণিজ্য থেকে যে আয় উপার্জন হচ্ছে, সেটা দিয়ে আমার ওটা দিয়ে আমার শরীর বৃদ্ধি হচ্ছে। খেয়াল করে দেখেন এই হাদিসের সৌন্দর্য, যে দোয়া যে কবুল হচ্ছে না, সব কিছু আছে তার। লোকটা মুসলিম, লোকটা মুসাফির, লোকটা আপনার সৎ, সব কিছু তার আছে, একটা জিনিস মিসিং ছিল। আমাদের বর্তমান সমাজের দৃশ্য সামনে রেখে যদি বলেন, অনেক বড় তাবলিগের জিম্মাদার, প্রতি বছর হজ উমরা বছরে 3 বার বা 6 বার 4 বার, মাদ্রাসার অনেক ডোনেশন করেন, কিন্তু মিসিং এক জায়গায়। সেটা কি? তার ইন্টারনাল ইউজ, এক্সটার্নাল ইউজ, বিশেষ করে এনভায়রনমেন্টাল ইউজ বড় অংশে মিসিং। সে টেক্সটাইল মিলসের মালিক, সে গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, সে শিল্পপতি, কিন্তু সে কী খাচ্ছে এবং
এই খাওয়ার পেছনে যে উপার্জন কোত্থেকে আসতেছে এগুলোর ব্যাপারে গাফেল। তাহলে এই লোকটাও আমাদের সমাজে এরকম হয়ে গেল না? হাদিসে যে উদাহরণ দেওয়া হয়েছে, আন্না ইস্তুজাবু লিযালিক। মুফতি শফি আলাইহির রহমার একটা ওনার একটা বক্তব্য আছে এরকম, মাজালিসে মুফতি আজম রহিমাহুল্লাহ, ওই কিতাবে আছে। বলেছেন যে আসল তাকওয়া কে হয়, আসল তাকওয়া, মূল তাকওয়া হলো আকলে হালাল ইনশিওর করা, আকলে হালাল নিশ্চিত করা। এটা হলো আসল তাকওয়া। এটা হইলে হয়ে যায়। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে বিমা তালিনু বিল কুলুব, এটা এই কথাটা আছে শায়খ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দুস রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ইসরাতুল মুস্তারশিদিনের হাসিয়াতে, টিকায়। তখন উনি বললেন যে বিআকলিল হালাল, বিমা তালিনু বিল কুলুব, কিসের দ্বারা মানুষের অন্তর নরম হয় আল্লাহর জন্য? বললেন বিআকলিল হালাল, হালাল খেলে অন্তর নরম হয়। হালালের মধ্যে, হালাল খাওয়ার মধ্যে বাহ্যিক স্বচ্ছতা, বাহ্যিক আমাদের যে পিউরিটি, পবিত্রতা, সেটা যেমন আছে, এরকম আভ্যন্তরীণ ইন্টারনাল পিউরিটি, আভ্যন্তরীণ স্বচ্ছতা এবং পবিত্রতাও আছে। পুরো বিশ্বে আপনার ফুডের হালাল ফুডের ডিমান্ড, চাহিদা কেমন, এটা নিয়ে একটা জরিপ আছে। এখানে একটা জরিপ দেখানো হচ্ছে, স্টেট অফ দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমিক রিপোর্ট। এই রিপোর্টের একটা অংশ হলো আপনার এরকম, এখানে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে হালাল ফুড ট্রেড, এক্সপোর্ট ইম্পোর্ট, মানে হালাল ফুড বিশেষ করে মাংস, এটা আপনার এক্সপোর্ট মানে রপ্তানি করা হয় পুরো ওয়ার্ল্ডে 179 বিলিয়ন মার্কিন ডলার ইয়ারলি। ইম্পোর্ট হয় হলো আপনার 265 মার্কিন ডলার বিলিয়ন। টপ এক্সপোর্টার্স টু ওআইসি, মানে মুসলিম দেশগুলো, ওআইসিভুক্ত মুসলিম দেশগুলোতে যেসব দেশ মাংস রপ্তানি করে, অর্থাৎ সহজ কথা বললে বাংলাদেশ একটা মুসলিম দেশ, সে যেসব দেশ থেকে মাংস নেয়, তো যেসব দেশ মাংস রপ্তানি করে কাদেরকে? মুসলিম দেশগুলোকে। কারা রপ্তানি করে? এরকম 10টা উল্লেখ আছে এখানে। এর মধ্যে দেখেন চিহ্নিতগুলো ছাড়া বাকি সবগুলো মুসলিম। প্রথম কি? ইন্ডিয়া। প্রথম হলো ইন্ডিয়া, ব্রাজিল, এরপর হলো ইন্ডিয়া, এরপর হলো আপনার আমেরিকা, এরপর হলো রাশিয়া। এই প্রথম শীর্ষ 4টাই হলো অমুসলিম। ব্রাজিল হলো পুরো বিশ্বে আপনার 1 নাম্বার, যে আপনার কি করে? গোশত রপ্তানি করে। সে কাদেরকে করতেছে? সব দেশেই করে, বাকি আমাদেরকে বেশি করে, মুসলমানদেরকে, মানে বেশি করে বলতে কথাটা এইভাবে বোঝেন, মুসলমানরা যেসব দেশ থেকে গোশত নেয়, এদের মধ্যে শীর্ষ হলো কে? ব্রাজিল, তারপর কি? ইন্ডিয়া, তারপর আমেরিকা, এরপর রাশিয়া। এই বাস্তবতা দেখেন। এখন যেসব দেশ মুসলিম দেশ সর্বোচ্চ হারে গোশত এই বাহির থেকে আমদানি করে, এসব দেশের মধ্যে মুসলিমের মধ্যে প্রথমে আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুর্কি, সৌদি আরব আমিরাত, মিশর, বাংলাদেশ। তার মানে মুসলিম প্রায় বড় দেশগুলো গোশত বাহির থেকে আনে। কাদের কাছ থেকে আনে? অমুসলিম থেকে। এবার বুঝছেন বাস্তবতা? এই যে ব্রাজিল আমাদের দেশে ঢুকতে চাচ্ছে, এখন বুঝে আসছে ব্রাজিল হলো আপনার বিগ একটা এক্সপোর্টার, গোশতের এক্সপোর্টার। পুরো বিশ্বে সে গোশত এক্সপোর্ট করে। এই জায়গাতে আমাদের চিন্তার বিষয় আছে কি না? বিষয় আছে। কেন আছে এই কথাটা বলে আমরা আলোচনা শেষের দিকে যাব। কেন চিন্তার বিষয় আছে, এটা হলো এই জায়গাটা বুঝেন। শরিয়ার যে উসুল হলো যে আপনার আমরা যেসব জিনিস আমরা খাই বা পান করি, ব্যবহার করি, এসব ক্ষেত্রে মূলনীতি হলো আল আসলু আল ইবাহা, মূল হলো মুবাহ হওয়া, মূল হলো এগুলো হালাল মুবাহ। বুঝতে পেরেছেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আয়াত। তারপরে কুলু মিন ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাত।
এই বিভিন্ন আয়াতের আলোকে উলামায়ে কেরাম এই কথা বলেছেন, ফকিগণ লিখেছেন যে মূল হলো কি হালাল। এটাকে এইভাবে আরও সহজে আমরা বুঝতে পারি যে আমরা যেসব জিনিসপত্র আমাদের চারপাশে দেখি, আমরা যেগুলো খাই পান করি, এগুলোর উৎস চারটা যে কোনো একটা হয়। একটা হলো হায়াওয়ানাত, অ্যানিম্যাল, প্রাণী। 2 নম্বর কি উদ্ভিদ, নাবাতাত, প্ল্যান্ট। 3 নম্বর হলো খনিজ, হ্যাঁ, মাদানিয়াত, মিনারেল। 4 নম্বর হলো মাসনুই, কৃত্রিম। হ্যাঁ, এই 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 বিষয়গুলো মানে এগুলোর মাধ্যমে আমরা আমরা যদি ধরেন আপনি পানি খাচ্ছেন তাহলে সেটা খনিজ, হ্যাঁ, আপনি যদি কোনো গোশত খান সেটা প্রাণী, হ্যাঁ, তারপর আপনি যদি কোনো সিনথেটিক মানে হলো কৃত্রিম জিনিস, মানে যেটা কৃত্রিম মানে যেটা প্রক্রিয়াজাত, যেটা যেমন আমরা বার্গার, এটা একটা প্রক্রিয়াজাত জিনিস, হ্যাঁ, জিলাটিন একটা প্রক্রিয়াজাত জিনিস, এরকম। তো এগুলো মৌলিকভাবে এবং প্রক্রিয়াজাত আরও আছে আপনার বিভিন্ন খাবার দাবার তখন প্রক্রিয়াজাত হয়। প্রক্রিয়াজাত বলতে একটা তো হলো আপনার এই ন্যাচারাল জিনিসকে প্রক্রিয়াজাত করে তৈরি করা, একটা হলো তৈরি হয়েছে এটা ল্যাব থেকে তৈরি করা হয়েছে, সম্পূর্ণটাই মাসনুইভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এরকম ল্যাব থেকে অনেক কিছু তৈরি হয়, মানে 2-3টা জিনিস মিলে একটা জিনিস তৈরি করা হয়। তো যাই হোক, তো এগুলো হলো উৎস। তো এগুলোর মধ্যে ব্যতিক্রম জিনিসটা হলো যে আমরা যে বলি যে আলাসলু আলিবাহা ফিল আশিয়া, অথবা আলাসলু আলিবাহা ফিল মাকুলাত মাশরুবাত, কথা সহি। মূল হলো এগুলো আসল হলো মুবাহ, আসল হলো বৈধ হওয়া, পারমিসিবল হওয়া। কিন্তু আরেকটা উসুল যেটা গুরুত্বপূর্ণ, যে ব্যতিক্রম যে উসুলটা, সেটা হলো আল আসলু আল হুরমা ফিল লুহুম। গোশতের ক্ষেত্রে আসল হলো কি হারাম, এটা মুসাল্লাম উসুল। দেখেন বিপরীত কথাটা। আল লুহুম, লুহুমের ক্ষেত্রে আসল হলো হুরমত। যেমন আমরা কিতাবুন নিকাতে পড়েছি যে বিজা, এটা হলো হুরমত, আসল হলো হুরমত। রিলেশনশিপ, এটা আসল হলো হুরমত। ফুরুজ, এটা কি আসল হলো হুরমত। তো রিলেশনশিপ এটার মূল হলো হারাম। ঠিক তেমনিভাবে লুহুমের মূল কি হারাম। এই কথাটার অর্থ কি? দেখুন, আমরা যখন বলছি যে এই যে আমি তো এইটার কথাই বলতেছিলাম, আমরা যখন বলছি যে একটা জিনিসের মূল হালাল, এর অর্থ হলো এটা এখন মানে এটা এখন হালাল আছে কি না এটা জানার জন্য আপনি তাহকিক করা জরুরি না। যেমন আপনার এই মাকান, স্থান, এটা হালাল, মূল কি হালাল। আপনি নামাজ পড়বেন, এইখানে নামাজ পড়বেন আপনি, এখন এখানে এটা কি পাক, এর তাহকিক করা জরুরি না। আপনি এক জায়গায় রাস্তায় যাচ্ছেন, নামাজের সময় হয়েছে, রাস্তার পাশে নামাজ পড়বেন, কাপড় চোপড় কিছু নাই, ডাইরেক্ট মাটির উপর নামাজ পড়বেন আপনি। এটা পাক, এই মাটিটা পাক না না পাক, এই ঘাস পাক না না পাক, এই ফ্লোর পাক না না পাক, এ তাহকিক করা জরুরি না, এ তাহকিক করা দরকার নেই। আসল ইবাহা, এর বিপরীত তো কিছু নেই প্রমাণিত, বাস নামাজ পড়ে নেন, তাহকিক করা দরকার নেই। ঠিক তেমনিভাবে আপনার যদি এই কথাটা বলি আমরা যে না এটা আসল হলো হারাম, তখন কি লাগবে? পা ফেলার আগে দলিল লাগবে, গ্রহণ করার আগে দলিল লাগবে। দুইটা জিনিস মানে দুইটা ইম্প্যাক্ট, কনসিকুয়েন্স, ফলাফল বুঝে আসতেছে। আল আসল আল হুরমা এর অর্থ হলো কি দলিল ছাড়া সামনে যাওয়া যাবে না। আল আসল ইবাহা এর অর্থ কি দলিল ছাড়া সামনে যাওয়া যাবে, সহজ কথা। দলিল ছাড়া সামনে যাবেন, যদি আপনাকে কেউ আটকায় সামনে গিয়ে দেখবেন আপনাকে আটকায় কিনা, মানে কোনো ভিন্ন দলিল পাওয়া যায় কিনা। আর দলিল সহ যেতে হবে, মানে এটা হলো ক্লোজ ডোর, এখানে ঢোকা যাবে না। আপনার পাস কার্ড থাকতে হবে, আপনার ভিসা, যে আমরা যখন এই বাইরে সফর করি, ইনভেস্টিগেশন হয় আমাদের, তখন কি করে বলে যে পাসপোর্ট দেখান, ভিসা দেখান, মানে কি
মানে এই দেশে ঢুকা আসল হলো হুরমত। আপনি যদি বাংলাদেশ থেকে আপনি পাকিস্তান যান, আসল কি হুরমত। দলিল লাগবে যেতে হলে, সেটা কি দলিল হলো আমার ভিসা আছে, এরকম বিষয়টা। তো গোশতের ক্ষেত্রে আসল হলো হুরমত, গোশতের ক্ষেত্রে আসল কি হুরমত। তো গোশত এটা উসুল, আল আসলু ফিল লুহুম আল হুরমা। যেমন আল আল আবজা আল আসলু আল হুরমা ফিল আবজা অল ফুরুজ, ওটা যেমন এটা এমন। কাউকে বিয়ে করতে চাইলে হালাল হতে হবে, হ্যাঁ, রিলেশনশিপ করতে হলে হালাল হতে হবে। হালাল ওখানে হালাল মানে ওইটা হারাম হওয়াটাই আসল, হালাল করতে হবে। তো দেখেন এখানে গোশত এটা আসল কি হারাম হওয়া। এখন বুঝতে পারতেছেন কেন আগের দৃশ্যগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিন্তার জন্য অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি চিন্তার ব্যাপার। মরা মুরগি ঢুকতেছে, গোশত ঢুকতেছে, অ্যানিমেল, পার্ট অফ অ্যানিমেল যেগুলো আজজায় হায়াওয়ানাত, এগুলো কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ এগুলো আসল হলো কি হারাম, আসল কি হারাম। মানে এই সচেতনতা আমাদের ওলামাদের মধ্যে আরো বেশি হওয়া দরকার না? মাদ্রাসাগুলোতে এটা আলোচনা বেশি হওয়া দরকার না? দুঃখজনকভাবে মাদ্রাসা তো হয়ই না, তাকাসুসও হয় না আলোচনাগুলো খুব একটা। আমাদের আমাদের বাংলাদেশে মনে হয় আমি প্রথম দাওয়াল ইফতা আমি শুরু করলাম আমাদের মালিবাগ জামিয়া শরিয়াতে। আমি জানি না, হতে পারে অন্য কেউ হয়তো করতেছেন, আমার জানা নাই। কত বড় আহাম, কত গুরুত্বপূর্ণ জিনিস। হালাল হওয়ার জন্য দলিল লাগবে। অনেকে এই উসুলটা মানে পেস লাগিয়ে দেন। যখন আমরা বলি যে আপনি মানে ফিক অফ হালাল ফুড পড়তে হবে, ওনারা বলেন সবই তো হালাল আসল, এগুলো পড়ার কি দরকার? এই উসুলটা খেয়াল করতে হবে। সব উসুল মানে সব কিছু হালাল মুবা, এটা আপন জায়গায় সঠিক, কিন্তু এর থেকে একটা ব্যতিক্রম কি লুহুম হারাম। আমাদের আলোচনা কি লুহুম নিয়ে, পার্ট অফ অ্যানিমেল নিয়ে। এখন আমাদের নানা পণ্য দ্রব্যের মধ্যে হয় সরাসরি আপনার এই মিট থাকে, গোশত থাকে, আর না হলে পার্ট অফ অ্যানিমেল থাকে। বুঝতে পেরেছেন? এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। পার্ট অফ অ্যানিমেল মিট যেখানে থাকবে, এটা আপনাকে সচেতন হওয়া জায়গায় সচেতন হতে হবে তখন, আপনাকে মানে জেগে উঠতে হবে তখন যে কি খাচ্ছি, কি নিচ্ছি। ভেজিটেবলস, ওই যে বাকি যে তিনটা বললাম, হ্যাঁ, নাবাতাত ভেজিটেবলস যেগুলো, প্ল্যান্ট, মিনারেল, সিনথেটিক কৃত্রিম, এগুলো এগুলো খুব স্বাভাবিক সাধারণ। এগুলো দুই শর্তে বৈধ। কয় শর্তে বৈধ? দুই শর্তে। এক নম্বর কি, সেটার মধ্যে আপনার ইনটক্সিকেটেড না হওয়া, নেশা জাতীয় না হওয়া, মুস্কিল আপনার নেশা যেটাকে বলে সুকুর, সেটা না থাকা। আর একটা হলো সেটা মুদির, ক্ষতিকর না হওয়া। বাস এই দুটো জিনিস তো খুব হালকা জিনিস। এই দুটো জিনিস না থাকলে এগুলো আপনি আপনি যত ভেজিটেবল খান, নাবাতাত খান, কোনো সমস্যা নেই। কোনো আপনার খাদ্য উপাদানে বা পানির উপাদানে নাবাতাত আছে, নাবাতাতের কোনো উপাদান আছে, মুখস্থ খান, কোনো সমস্যা নেই। শুধু দেখতে হবে এটা খেলে আমার শরীরে ক্ষতি হবে কিনা। সাধারণত ক্ষতিকর জিনিস তো মানুষ খায় না, তাহলে এটা সহজ। আর এটা দেখতে হবে কি নেশা তৈরি করে কিনা। সাধারণত নেশা জাতীয় দ্রব্য তো আর এতটা অ্যাভেলেবেল না যে সব কিছুতে নেশা আছে, এমন তো হয় না। এই জন্য আসান হয়ে গেল না, বাকি জিনিসগুলো খুব আসান। আর নেশা জাতীয় হইলেও ওখানেও আপনার এখন যে আপনার অ্যালকোহল আছে, অ্যালকোহল এবং খামরের মধ্যে পার্থক্য আছে। এটা একটা লেকচার আছে আমাদের সামনে, হয়তো আলোচনা হবে অ্যালকোহল আর খামর কি কিছু পার্থক্য আছে, তো এটা পরে আলোচনা হবে। তো যাই হোক, তো এগুলো আসান, তাহলে প্রায় সব কিছুই আসান। সমস্যা বাদলো কোথায়? বাদলো শুধু দুই জায়গায়। এক নম্বর কি সরাসরি লাহাম মিট, আর দুই নম্বর কি আজ্জায়ে হায়াওয়ানাত, পার্ট অফ অ্যানিমেল। এই দুই জায়গায় সচেতন থাকা, বাকি সব জায়গা সব স্বাধীন, প্রায় স্বাধীন আর কি বাকি জায়গাগুলো। অ্যালকোহলের অংশটা একটু গুরুত্বপূর্ণ, ওটা বাদ দিলে মানে ওটা আছে, বাকি প্রায়গুলো কি স্বাধীন। কথা বুঝতে পেরেছেন? কুরআনুল কারিমে একটা গবেষণা উঠে এসেছে যে 13টা জিনিসকে স্পষ্টভাবে সরাসরি নাম ধরে ধরে হারাম করা হয়েছে। 13টা জিনিসকে
এখানে কিছু নিয়ে আসা হয়েছে, ওইটা এই যে আপনার দেখেন ওই নাতিহা মাউকুজা, হ্যাঁ, তারপরে আপনার এই, হ্যাঁ, মুতায়াদ্দিয়া, মুনখানিকা, এগুলো আছে না, এগুলো হলো পাঁচটা প্রসেসে কোনো প্রাণী যদি মারা যায় এগুলোকে খাওয়া হারাম। এটা কোরআন কারিমে আসছে, মাকুলে সাবা। আর আরেক আরেকটা আরেকটা প্রাণীর কথা স্পষ্টভাবে আসছে, খিনজিরের কথা। আর পার্ট অফ অ্যানিমেলের কথা আছে দামে মাসফু, এটা পার্ট অফ অ্যানিমেল, হ্যাঁ, প্রবাহিত রক্ত, এটাকে হারাম করা হয়েছে। আর প্রসেস হিসাবে আরেকটা আছে 6 নম্বর, সেটা হলো বিসমিল্লাহ ছাড়া যেটা হয় সেটা, আল্লাহর নাম নেওয়া ছাড়া। আর এই তো মানে এরকম দেখবেন যে 13টা গুণে পাওয়া যায় যে 13টা জিনিস হারাম। এর মধ্যে অধিকাংশ হলো প্রসেস রিলেটেড, এই যে 6টায় তো প্রায় 6-7টা প্রসেস রিলেটেড। আর আরেকটা হলো আপনার সরাসরি আইন, যেটা খিনজির সরাসরি হারাম। আর একটা হলো সরাসরি হারাম কি পার্ট অফ অ্যানিমেল হিসেবে দামি মাসফু, এই দুটো হলো সরাসরি। বাকিগুলো এই আপনার এগুলো হলো প্রসেস রিলেটেড, বুঝতে পারছেন? এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমরা এই আলোচনাটা এখানে একটু পোজ করি, সেটা হলো যে আমরা যখন এই 4টা জিনিস তাহলে দাঁড়ালো যে আমি যেটা শুরুতে বললাম যে আমরা যখন ফিক অফ হালাল ফুড নিয়ে কথা বলি তখন মূলত 4টা জিনিস নিয়ে কথা বলি। 2টা জিনিস নিয়ে কথা বলছিলাম, একটা হলো কি মাকুলাত, দুইটাই তো বললাম নাকি, মাকুলাত, মাশরুবাত, আর হলো এই যেটা খারিজি ইস্তেমালের মধ্যে যেটা কসমেটিক্স, যেটা 3টা জিনিস। তো এখানেও 3টা জিনিসই আছে, এর মধ্যে ফার্মেসিটা বাদ যাবে শুধু এখান থেকে। এডিবল, বেভারেজ, কসমেটিক্স। এডিবল মানে হলো যেটা মাকুলাত, বেভারেজ হলো যেটা মাশরুবাত, কসমেটিক্স মানে হলো যেটা জিনাতের সাথে সম্পৃক্ত, আর ফার্মেসিটা বাদ যাবে এটা। এখন একটু শেষের দিকে যাই। আপনার আমরা হালাল সার্টিফিকেশন বলতে আমরা আসলে কি বুঝি, হালাল সার্টিফিকেশন বলতে আমরা আসলে কি বুঝি, এটা কেন দরকার? দেখুন, আমরা তো একটু আগে জানলাম যে লুহুম এবং গোশত এবং প্রাণীর অংশ, পার্ট অফ অ্যানিমেল, এগুলো আসল হলো কি হারাম। এগুলো খেতে হলে হালাল প্রমাণ করতে হবে, তাই না? এই জন্যই হালাল সার্টিফিকেশন দরকার, যে হালাল, এটাকে কেউ হালাল বলতে হবে, নির্ভরযোগ্য পদ্ধতিতে শরিয়া অনুযায়ী কেউ এটাকে হালাল বলতো, তাহলে আপনি খেতে পারবেন, আর না হলে সেটা খাওয়া যাবে না। উদাহরণস্বরূপ, ব্রাজিল থেকে গোশত আসবে বাংলাদেশে, প্রস্তাবনা চলতেছে, আলোচনা এগুলো। ব্রাজিল থেকে যদি গোশত বাংলাদেশে ঢুকে, তাহলে সেটা হালাল কিনা এই সার্টিফিকেশন লাগবে না? সাধারণত ব্রাজিল সে বলবে যে আমার দেশে হালাল সার্টিফায়ার বডি আছে, সে বলছে এটা হালাল, তুমি খেতে পারো। তাহলে একটা প্রশ্ন এটা আসবে, অমুসলিম হালাল সার্টিফায়ার হতে পারে কিনা? এই ব্যাপারে মাসালা হলো সংক্ষিপ্ত জবাব, অমুসলিম সরাসরি হালাল সার্টিফায়ার হতে পারবে না, এটা মাসালা। হ্যাঁ, কোনো অমুসলিম, হ্যাঁ, এখানে পার্থক্য আছে কয়েকটা বিষয়, কয়েকটা জুজ আছে, এখানে শাখাগত বিষয় আছে। অমুসলিম সংবাদ দিতে পারে, কতটা খেয়াল করেন, যে এটা মুসলমানের দোকান থেকে আমি কিনে নিয়ে আসছি, এটা হালাল, সমস্যা নেই। কিন্তু অমুসলিম সে সরাসরি সার্টিফিকেট ইস্যু করতে পারবে না যে এটা হালাল, আমি বলছি এটা হালাল, আপনি খান, এ কথা বলতে পারবে না। কথা আচ্ছা একটু সহজ করি, একটা হলো রেফারেন্সিং করা। রেফারেন্সিং করাটা বৈধ, বৈধ বলতে এটা স্বীকৃত, এটা গ্রহণ করা যাবে। রেফারেন্সিং করা যে হ্যাঁ এটা অমুকে বলছে, এটা অমুক, এই গোশতটা ব্রাজিল থেকে আসছে, এটা হালাল। আপনি তো মুসলিম, আপনি তো ব্রাজিলের মুসলিম কোম্পানি, আপনি
হালাল বলতেছেন, আপনার কথা তো শুনবো না। না না, আমি বলি নাই, এটা একটা হালাল সার্টিফায়ার বডি আছে, ওরা এটাকে হালাল সার্টিফিকেট দিয়েছে। এটা হলো কি রেফারেন্সিং, রেফার করা, এটা বৈধ এবং এটা মানতে অসুবিধা নেই যদি নির্ভরযোগ্য হয়। আরেকটা হলো নিজে বলা যে আমি বলছি এটা হালাল, এটা মাসালা অনুযায়ী এই কথা গ্রহণযোগ্য হবে না। দুটো কথার মধ্যে পার্থক্য আছে। এজন্য ব্রাজিল থেকে যদি গোশত আসে তাহলে সে নিজে যদি বলে আমি এটা হালাল, আমার কোম্পানি থেকে হালাল সার্টিফিকেশন আমি দিচ্ছি, খান, বলা যাবে না। সে অন্য কোনো হালাল সার্টিফায়ার বডি থেকে সার্টিফিকেশন দেখাতে হবে। এরপর আমাদের দায়িত্ব আছে না, বাংলাদেশের জন্য ঢুকবে বাংলাদেশ, সে আবার তার মতো করে এটাকে যাচাই করতে হবে না, যে অথবা সে তার যে হালাল হওয়ার যে নীতিমালা, সেই নীতিমালা সে ব্রাজিলকে দিবে যে তুমি আমার দেশে হালাল যদি গোশত পাঠাও, এই নীতিমালা অনুযায়ী গোশত রেডি করে আমাকে পাঠাতে হবে, এই হলো আমার হালালের নীতিমালা। এবং তুমি আমাকে সার্টিফিকেশন দেখাতে হবে, এটা যে হালাল কে সার্টিফাই করছে, তোমাদের একটা রুলস রেগুলেশন তো থাকতে হবে। এটাকে বলা হয়, এটা হলো একটা। আরেকটা হলো আমাদের দেশে ইন্টারনাল, আভ্যন্তরীণ যেসব আপনার গোশত জাতীয় আপনার কি করা হচ্ছে, আপনার পণ্য তৈরি করা হচ্ছে, খাওয়ার জিনিস, হ্যাঁ, এগুলো হালাল কিনা, কষাইখানা গোশত থেকে শুরু করে সব কিছু, এবং বেঙ্গল মিট, এগুলো হালাল কিনা, এগুলো কে কে সার্টিফিকেট দিবে এটা হালাল কিনা? আমি ধরেন বেঙ্গল মিট থেকে আমি গোশত নিব, বেঙ্গল মিটের গোশত হালাল কিনা, এটা তো একটা সার্টিফিকেশন লাগবে। আর আপনি বলবেন যে সার্টিফিকেশন যদি না থাকে, ধরেন এটা কেউ সার্টিফিকেশন করে নেয়, ওরা তো মুসলিম, ওরাই তো জবে করতেছে, ওরাই তো আমাদেরকে দিচ্ছে, তাহলে সেটা কি হারাম হয়ে যাবে? এটা মাসালার বিষয় না, এটা হলো সচেতনতার ব্যাপার, যে আমরা মুসলিম হিসাবে আমরা এই জায়গাগুলোতে আরও সচেতন হতে পারি কিনা। কথা বুঝতে পেরেছেন? কেন সচেতন হতে হবে? কারণ দৃশ্যগুলো আমরা একটু আগে দেখে এসেছি, এই ঢাকা শহরে কি কি হচ্ছে আমাদের অজান্তে, এই জন্য সচেতন হতে হবে। কথা বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় হালাল সার্টিফিকেশন, মানে এটা যে হালাল, এটাকে নিয়ম নীতি মেনে সার্টিফাইড করা। পাকিস্তানের একটা কেস বলে শেষ করে দেবো আলোচনা। পাকিস্তানে, আমাদের পার্শ্ববর্তী দেশ, মুসলিম দেশ, পাকিস্তানে আপনার দুইটা অথরিটি আছে হালালের। একটা হলো আপনার পিএইচ, পাকিস্তান হালাল অথরিটি, পিএইচএ হলো আপনার পাকিস্তানের মিনিস্ট্রি অফ টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাদের অধীনে সরকারি একটা সংস্থা, পিএইচএ, পাকিস্তান হালাল অথরিটি, সরকারি সংস্থা। তারা কি করে পাকিস্তানে, পিএইচএম নামটা মনে রাখবেন, পাকিস্তান হালাল অথরিটি, এটা একটা পাকিস্তানের সরকারি সংস্থা। কার অধীনে কাজ করে? মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এর অধীনে তথ্য মন্ত্রণালয় বলতে পারেন, বিজ্ঞান ও তথ্য মন্ত্রণালয়, আমাদের দেশে মনে হয় এটা প্রযুক্তি বলে, প্রযুক্তি মন্ত্রণালয়। তো এর অধীনে হলো এই সংস্থা হালাল হালাল পাকিস্তান হালাল অথরিটি, পিএইচএ। তারা হালাল সার্টিফিকেশন আপনি কীভাবে করবেন, এর জন্য তারা নীতিমালা, রেগুলেশন, স্ট্যান্ডার্ড, টেকনিক্যাল স্ট্যান্ডার্ড, সারিয়া স্ট্যান্ডার্ড তারা তৈরি করে, এবং যারা আপনার হালাল সার্টিফিকেট দিবে তাদেরকে এগুলো ফলো করতে হবে। এই স্ট্যান্ডার্ডগুলো অনুযায়ী আপনি হালাল সার্টিফিকেশন করছেন, এটাকে আবার অবজার্ভ করা, নিগরানি যেটাকে আমরা বলি, অবজার্ভ করা, অডিট করার জন্য এবং স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের আরেকটা প্রতিষ্ঠান আছে পাকিস্তানে, এটার নাম হলো আপনার পিএএসি, পিএএসি মানে পাকিস্তান ন্যাশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল, পিএনএসি, পাকিস্তান ন্যাশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল। অ্যাক্রেডিটেশন শব্দ অর্থটা হলো, এটাতে বোঝানো হয় স্বীকৃতি দেয়া। যেমন ধরেন আপনি বললেন যে আমাদের দারুল ইফতা
এটা হলো আমাদের ফতোয়া বিভাগ, এখান থেকে আমরা ফতোয়া ইস্যু করি, আমরা একটা ফতোয়া বিভাগ। মানে আপনি আসলে ফতোয়া বিভাগ চালাচ্ছেন নিয়ম নীতি অনুযায়ী চালাচ্ছেন কিনা, ফতোয়া কি নিয়ম নীতি অনুযায়ী দিচ্ছেন কিনা, এটা পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে একটা সার্টিফিকেশন দেওয়া হবে, হ্যাঁ এটা একটা স্বীকৃত ফতোয়া বিভাগ। এইটাকে বলা হয় অ্যাক্রিডিটেশন, স্বীকৃতি দেয়া। তো পাকিস্তানের এই এই যে একটা সংস্থা, এটা সরকারি সংস্থা, এটা ওই ওই মন্ত্রণালয়ের অধীনে। কি নাম সংস্থাটার নাম বললাম? পিএন পিএনএসি পিএনএসি, পাকিস্তান ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল। তারা কি করে, ওই যে পিএইচএ যে রেগুলেশনগুলো তৈরি করবে, নিয়ম নীতি, সেগুলো যথাযথভাবে মেনে আপনি হালাল সার্টিফিকেশন করছেন কিনা এটা এটা অডিট করা, রেগুলেট অবজার্ভ করা, হ্যাঁ দেখভাল করা এবং সার্টিফিকেট ইস্যু করা, এই কাজটা করে হলো পিএনএসি। এরকম ওই দেশে হালাল সার্টিফায়ার বডি আছে মোট 8টা এখন। কয়টা আছে? 8টা। এবং খুব ভালো একটা সংবাদ হলো, এগুলোর উল্লেখযোগ্য কয়েকটাই হলো উলামায়ে কেরামদের অধীনে পরিচালিত হয়। এর মধ্যে একটা হলো আপনার, একটা নাম বলে যেটা উলামাদের, এই যে এটা একটা হলো আপনার, এখানে নাম আছে এই বইটার মধ্যে, আপনার HARC, HA কি RC, হালাল হালাল, এটা ফুল নামটা হলো HARC, হালাল রিসার্চ কাউন্সিল। HARC, হালাল রিসার্চ কাউন্সিল। তো এরকম আরও আছে আপনার IHC, ইন্টারন্যাশনাল হালাল কাউন্সিল আছে। তো এগুলো সব পাকিস্তানে এরকম 8টা। হ্যাঁ, আপনি যদি এই ChatGPT সার্চ দেন তাহলে আপনি পেয়ে যাবেন। এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে 8টার নাম আছে। আপনার একটা হলো আপনার RINCA, তারপর পাঞ্জাব হালাল ডেভেলপমেন্ট এজেন্সি, সানহা হালাল অ্যাসোসিয়েট পাকিস্তান, ইন্টারন্যাশনাল হালাল সার্টিফিকেশন, আলওয়াইজ সার্টিফিকেশন অ্যান্ড ট্রেনিং সার্ভিস, তারপরে আপনার গ্লোবাল হালাল সার্ভিস, ফাইন্যান্স পাকিস্তান হালাল, তারপরে হালাল রিসার্চ কাউন্সিল HRC। সব নাম লেখার দরকার নেই। 8টা প্রতিষ্ঠান আছে পাকিস্তানে যারা আপনার এরকম হালাল সার্টিফিকেশন ইস্যু করে। এর মধ্যে হালাল রিসার্চ কাউন্সিল, এটা জানি যে এটা উলামাদের দ্বারা পরিচালিত হয়, HRC, হালাল রিসার্চ কাউন্সিল। আরও 2-1টা থাকতে পারে, এর বাহিরেও আরও থাকতে পারে, এটা আরও অনুসন্ধান করলে বের হবে। বলার উদ্দেশ্য হলো, যে মেসেজটা দিয়ে শেষ করতে যাচ্ছে সেটা হলো, পাকিস্তানে আপনার এরকম হালাল ফুড, হালাল বেভারেজ বা হালাল নিয়ে উলামায়ে কেরাম যে কাজগুলো করে যাচ্ছেন সচেতনতার সাথে, বাংলাদেশে এর সিকিভাগও হচ্ছে না। বাংলাদেশে কি আছে? বাংলাদেশে 2টা হালাল সার্টিফায়ার বডি আছে এখন, সরকার কর্তৃক অনুমোদিত। একটা হলো BSTI আর একটা হলো ইসলামিক ফাউন্ডেশন। 2টা প্রতিষ্ঠানই আপনার সরকার কর্তৃক অনুমোদিত, ওরা হালাল সার্টিফিকেশন ইস্যু করতে পারে। কিন্তু ঝামেলা হলো 2টারই নিয়ম নীতি ভিন্ন। একটা মানে কি বলা যায়, হযবরল অবস্থা হয়ে আছে। 2টার নিয়ম নীতি ভিন্ন, 2টার পলিসি ভিন্ন। তো এটা না হওয়া উচিত, 2টা সলিউশন হওয়া উচিত। মানে 2টা যে কোনো একটা পথ আমাদের বেছে নেওয়া উচিত। একটা হলো, হয় আপনি কথা বলবেন যে হ্যাঁ বাংলাদেশে যে কেউ হালাল সার্টিফায়ার হতে পারবে। হালাল সার্টিফায়ার হতে হলে সে আপনি এর আগে একটা যেমন পাকিস্তান, যেমন ওরা আপনার এই কী করেছে, NACA করেছে, NACA, PNAC করেছে, ওরা PNAC করেছে। তো পাকিস্তানে যেমন PNAC আছে, তো বাংলাদেশে যেমন একটা PNAC আগে করতে হবে। পাশাপাশি আরেকটা কী করতে হবে, পাকিস্তানের মতো PHA করতে হবে। তো PHA মূলত হলো মূল সরকারি প্রধান দফতর, যেখান থেকে হালাল সার্টিফায়ারের অনুমোদন বা লাইসেন্স পাওয়া যায়। যেমন কোম্পানি করতে হলে আপনার RJC থেকে লাইসেন্স নিতে হয়,
এখন ধরেন ফর এক্সাম্পল আইএফএ কনসালটেন্সি হালাল সার্টিফায়ার হতে চায়, তাহলে সে লাইসেন্স নেবে কার থেকে? লাইসেন্স নিতে হবে এরকম একটা BHA থেকে, বাংলাদেশ হালাল অথরিটি থেকে। তাহলে বাংলাদেশ হালাল অথরিটি আগে করতে হবে, একটা সংস্থা করতে হবে, অফিস করতে হবে সরকার কর্তৃক, আইন করতে, পার্লামেন্টটাকে আইন হতে হবে, আইনের মাধ্যমে এটা হতে হবে। তাহলে আপনার যে কেউ এর অধীনে নিয়ম নীতি মানবে, নিয়ম নীতি আগে তৈরি করতে হবে, এগুলো মানার শর্তে তাকে সার্টিফিকেশন দেওয়া যেতে পারে, এই অনুমোদন দেওয়া যেতে পারে। তারপর সেই অনুমোদনটা ঠিকভাবে যাচাই বাছাই, মানে অনুমোদন অনুযায়ী সে কাজ করতেছে কিনা, এটার জন্য একটা সরকারের একটা এই হালাল অডিটিং একটা সংস্থা থাকবে, ওরা এটাকে অডিট করবে। এভাবে পাকিস্তানে এই মডেলটা বাংলাদেশে হতে পারে, যেখানে আপনার যে কেউ চাইলে হালাল সার্টিফাই হতে পারবে নিয়ম নীতি মেনে। বুঝতে পারছেন? এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন হলো না, এটা একটা মডেল বিভিন্ন মুসলিম দেশে আছে যে না, হালাল সার্টিফায়ার হবে কেবল একটা প্রতিষ্ঠান সরকারি। মালয়েশিয়াতে আছে এটা, শুধু একটা প্রতিষ্ঠান হবে হালাল সার্টিফায়ার। যেমন ধরেন আপনার বাংলাদেশে সরকার এরকম চিন্তা করতে পারে যে হালাল সার্টিফায়ার বা সার্টিফিকেশন দিবে শুধুমাত্র ইসলাম ফাউন্ডেশন, আর ল্যাব টেস্টটা দিবে হলো, ল্যাবের টেস্টিং যেটা দরকার সেটা দিবে আপনার BSTI। ল্যাবের টেস্টিংটা লাগে এই জন্য, কারণ এই যে আপনার ধরেন আপনার প্রাণ কোম্পানি, সে বললো আমার এই টমেটো সস এটাকে তুমি হালাল সার্টিফিকেশন দাও, তাহলে এটা ল্যাবে পাঠাতে হবে চেক করার জন্য এখানে কী কী উপাদান আছে। উপাদানগুলো ওরা সব বিবরণ দিবে, তারপরও যেখানে সন্দেহ হয় সেখানে তো আপনার পরীক্ষা করতে হবে। এটার জন্য ল্যাব টেস্টিং লাগে, পুরো ওয়ার্ল্ডে এটা হালাল সার্টিফিকেশনের জন্য জরুরি। তো সেটার জন্য একটা প্রস্তাবনা হতে পারে এটা যে BSTI যেহেতু তার নিজস্ব ল্যাব আছে, সে হয়ে যাবে আপনার সহযোগী, সরকারের ল্যাব সহযোগী, আর সরকারের ইসলাম ফাউন্ডেশন হবে আপনার মূল সার্টিফায়ার। এইভাবে একটা সমাধান হতে পারে। কিন্তু এখন যেটা চলতেছে এটা কোনো সমাধান না। এখন কি চলতেছে, দুইটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব নিয়ম নীতি অনুযায়ী হালাল সার্টিফিকেশন দিচ্ছে। এই নিয়ম নীতিগুলো একটার সাথে একটা অনেক জায়গায় কন্ট্রাডিক্টরি, তাআরুজ, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি চলমান এখন। এবং সেন্ট্রালি আমি কাকে ধরব, কে সরকারের আসলে সার্টিফায়ার বডি, এটা বলার মতো স্কুপ নেই, কারণ দুটা বডি সরকারি গেজেট দ্বারা স্বতন্ত্রভাবে হালাল সার্টিফায়ার। তার মানে সরকার দুটো প্রতিষ্ঠানকে একই সাথে একই সময় অনুমোদন করছে যে হ্যাঁ তুমি যেভাবে হালাল সার্টিফিকেশন করো সেটাও অনুমোদিত, তুমি যেভাবে হালাল সার্টিফিকেশন করো সেটাও অনুমোদিত। দুইজনেরই নিয়ম নীতি, এখন দুইজনের নিয়ম নীতি কেমন হবে বলে, তোমরা তোমাদের নিয়ম নীতি বানাও। অবস্থা হয়ে গেছে এরকম যে তোমরা তোমাদের নিয়ম নীতি বানাও, আমি তোমাদেরকে স্বীকৃতি দিলাম। এরকম অবস্থা কোনো দেশে নেই। নিয়ম নীতি বানাতে হবে, হয় আপনি বানাবেন, আপনি সরকার বানিয়ে বলবেন যে এই নিয়ম নীতি অনুযায়ী যে চাও হালাল সার্টিফিকেশন করতে পারো, উন্মুক্ত। অথবা আপনি বলবেন যে না, আমার দেশে নিয়মে একটা সার্টিফায়ার হবে একটাই, আমার সরকারি সংস্থা ইসলাম ফাউন্ডেশন সেই হবে সার্টিফায়ার। উদাহরণস্বরূপ মালয়েশিয়াতে এটা আছে, ওখানে মানে বেসরকারিভাবে কেউ সার্টিফায়ার হতে পারবে না, সেটাও হতে পারে। এই দুটো যে কোনো একটাতে আপনার যেতে হবে। কিন্তু আপনি দুটোতে না গিয়ে এখন যে অবস্থা যে আমি দুটোকেই অনুমতি দিলাম, নিয়ম নীতি তোমরা তোমাদের মতো যা মন চায় মানাও, এটা আসলে সাস্টেন করে না, এটা কোনো সঠিক সমাধান না, এতে বিশৃঙ্খলা হবে। এটা না হওয়া উচিত, এটা আমাদের প্রস্তাবনা। আমার এই শেষের কথাগুলো আপনারা বুঝতে আরও চিন্তা করলে আর বুঝতে পারবেন এই কথাগুলো গভীরতা, যে এটা যে একটা সমস্যা বাংলাদেশে, এবং এটা নিয়ে আমরা কথা বলছি কম, এতে এই সমস্যা থেকে মানে এই সমস্যার ফলাফলগুলো কী আসতেছে, আমাদের ক্ষতিকর ফলাফল কী আসতেছে দেখেন। একই কোম্পানি, একটা কোম্পানি সে তাকে আপনার BSTI সার্টিফিকেশন করলো যে এটা হালাল। এখন BSTI এই সার্টিফিকেশনটা এটা মালয়েশিয়াতে অ্যাপ্রুভ হবে না। মানে ধরেন ওই কোম্পানি, ধরেন একটা প্রাণ কোম্পানি, ধরেন সে আপনার একটা পণ্য BSTI থেকে হালাল সার্টিফিকেশন নিয়েছে, এবং সে মালয়েশিয়ায় সেটা রপ্তানি করবে, মালয়েশিয়া থেকে নিবে না। কেন নিবে না? মালয়েশিয়ার হালাল সার্টিফায়ার সরকারি বডির নাম হলো জাকিম, সে ইসলামিক ফাউন্ডেশনকে অ্যাপ্রুভ করেছে, BSTI তাদের তালিকাতে নাই। এটা তাদের মানে আপনি জাকিমের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন, আমি দেখেছি, নিজেই দেখেছি। তো জাকিম ইফাবাকে সিলেক্ট করেছে, যে তার মানে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে হলে ইফাবা সার্টিফিকেশন নিয়ে যেতে হবে, BSTI সার্টিফিকেশন নিলে হবে না। এটা সমস্যা কিনা এটা?
একটা সমস্যা। একই দেশে আমি এক দেশ একটা কার্যত আমি 2 দেশ বানিয়ে রেখেছি। এখন আমার যে কোম্পানি বিএসটিআই থেকে টাকা পয়সা নিয়ে খরচ করে কষ্ট করে ওখান থেকে সার্ভিস নিল, সে এখন এটা বাইরে মালয়েশিয়া দিতে পারবে না। বুঝতে পেরেছেন? ঠিক এর বিপরীত দৃশ্য হতে পারে। তাহলে কি করা দরকার ছিল? দরকার ছিল একটা সেন্ট্রাল, হয় প্রথম সলিউশন, সেন্ট্রাল রুলস রেগুলেশন আছে সরকার, পাকিস্তানের যে উদাহরণটা আমি বললাম, এই উদাহরণ অনুযায়ী যে মানে যে কোম্পানি যেমন যে কেউ খুলতে পারে, যে কেউ হালাল সার্টিফিকেশন করতে পারবে, কিন্তু নিয়ম মানতে হবে। তাইলে আপনার মালয়েশিয়া তখন দেখবে কি যে তুমি যে ফর এক্সাম্পল আইএফএ কনসালটেন্সি, তাকে মালয়েশিয়া দেখবে যে তুমি কি, তোমাকে কি সরকার অ্যাক্রিডিটেশন দিয়েছে, মানে স্বীকৃতি দিয়েছে গভর্নমেন্ট, তুমি স্বীকৃতি কাগজপত্র দেখাও। আমি দেখাবো, হ্যাঁ দেখাইছে আমাকে, আমার কাগজ, আমার সরকার আমাকে অ্যাপ্রুভ করে, তাহলে সে আমাকে ইজিলি নিয়ে নেবে। বুঝতে পেরেছেন? অথবা এই যে কোনো একটা প্রতিষ্ঠানকে আপনি সার্টিফায়ার করেন। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি নানা জায়গায়, এটা লেখালেখি হওয়া দরকার, এগুলো নিয়ে কথা বলা দরকার। ঠিক আছে, আজকে আলোচনা এখানে আমরা রাখছি। সামনে থেকে নিয়মিত ক্লাসগুলো ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনারা